জুলাই আন্দোলনে মানুষ জীবন দিয়েছিল, ভেবেছিল একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ পাবে। কিন্তু আজ ঢাকার এই কোলাহল আর জ্যামে আটকে থাকা রাস্তাগুলোর দিকে তাকালে বুকের ভেতর একটা চাপা কষ্ট কাজ করে। আজকের এই বিশ্লেষণে আমরা ঢাকার এমন এক লুকানো বাস্তবতায় ঢুকব যা আমাদের সবার প্রতিদিনের গল্প, অথচ এর পেছনের আসল কারিগররা সবসময় পর্দার আড়ালেই থেকে যায়। সাধারণ মানুষ আজ একটা খুব কষ্টের প্রশ্ন করছে, আসলে কি কিছুর পরিবর্তন হয়েছে? যে ত্যাগের বিনিময়ে নতুন কিছুর আশা ছিল, সেই স্বপ্ন কি আজ ঢাকার রাজপথে, জ্যামে আর বেদখল হওয়া ফুটপাথে হারিয়ে যাচ্ছে? প্রতিদিনের এই দমবন্ধ করা বিশৃঙ্খলা মানুষের প্রত্যাশাগুলোকে রীতিমতো একটা আস্থার সংকটে পরিণত করেছে। মিরপুর ১০ নম্বর বা গুলিস্তানের মতো এলাকাগুলোতে গেলে এই চিত্রটা খুব পরিষ্কার বোঝা যায়। ক্ষুব্ধ পথচারী, ঘণ্টার পর ঘণ্টা বাসে বসে থাকা ক্লান্ত মানুষ, পুলিশের বাঁশি আর হকারদের হাঁকডাক, সব মিলিয়ে রীতিমতো একটা দমবন্ধ করা অবস্থা। ফুটপাতের অর্ধেকের বেশি জায়গা অস্থায়ী দোকানের দখলে, আর বাকিটুকুতে ধুলো বালি, ধোয়া আর উপছে পড়া ভিড়। এখন প্রশ্ন হল, ঢাকার ফুটপাত দখলের এই লড়াইটা আসলে কাদের মাঝে হচ্ছে? ৪ লাখ সংখ্যাটা একটু খেয়াল করুন। বিভিন্ন পরিসংখ্যান ঘাটলে দেখা যায় শুধু ঢাকা শহরেই এখন ৪ লাখেরও বেশি হকার কাজ করছেন। এটা কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী। এদেরকে চাইলেই রাতারাতি উচ্ছেদ করে দেওয়া সম্ভব না, আর করলে সেটা পুরো শহরের অর্থনীতির ওপর একটা বিশাল ধাক্কা দেবে। পরিসংখ্যানটা আর একটু ভাঙলে বিষয়টা আরও স্পষ্ট হবে। ঢাকায় প্রায় ১,০৩,০০০ হকার নির্দিষ্ট কাঠামোর আওতায় আছেন, কিন্তু বাকি প্রায় ৩ লাখই ভাসমান। এরা প্রতিদিন উচ্ছেদ অভিযানের সাথে টিকে থাকার এক মরিয়া লুকোচুরি খেলছেন। আজ এখানে তো কাল ওখানে, এভাবেই চলছে তাদের জীবন বাঁচানোর সংগ্রাম। কিন্তু এই জ্যাম বা ফুটপাত দখলের পেছনের আসল গল্পটা শুধু দারিদ্র্য নয়, এর নেপথ্যে রয়েছে চাঁদাবাজির এক অন্ধকার অর্থনীতি। গোয়েন্দা প্রতিবেদন থেকে পাওয়া একটা তথ্য শুনলে রীতিমতো চমকে উঠবেন। শুধু মিরপুর ১০ থেকে ১৩ নম্বর সেকশনের ফুটপাত থেকে প্রতি মাসে প্রায় ৯০ লাখ টাকা অবৈধভাবে তোলা হয়। একটু ভাবুন, সাধারণ মানুষের হাঁটার জায়গা বিক্রি করে এই বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে একটা চক্র। শুধু একটা এলাকাতেই যদি এই অবস্থা হয়, তাহলে পুরো ঢাকার হিসাবটা কোথায় গিয়ে দাঁড়াবে? এই বিশাল চাঁদাবাজির নেটওয়ার্কটা আসলে কিভাবে চলে? পর্দার আড়ালে রয়েছে ভয়ঙ্কর এক সিন্ডিকেট। স্থানীয় রাজনৈতিক নেতা, অপরাধী চক্র, দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা এবং একদম মাঠ পর্যায়ে থাকা লাইনম্যানদের দিয়ে এই চক্রটা চলে। এরা মানুষের ভোগান্তিকে পুঁজি করে দিনের আলোতেই অবৈধ টাকার পাহাড় গড়ছে। সবচেয়ে হতাশার বিষয়টা কি জানেন? রাজনৈতিক পট পরিবর্তন হলেও এই চাঁদাবাজির অর্থনীতিতে বড় কোনো বদল আসেনি। গোয়েন্দা তথ্য বলছে, আগে যেখানে আওয়ামী লীগের নেতারা এই টাকার ভাগ পেতেন, এখন সেই জায়গাটা দখল করেছে স্থানীয় বিএনপির কিছু নেটওয়ার্ক। শুধু মুখগুলো বদলেছে, কিন্তু চাঁদাবাজির মূল কাঠামোটা একদম আগের মতোই রয়ে গেছে। এবার একটু মুদ্রার উল্টো পিঠটা দেখা যাক। রাস্তায় টিকে থাকার এই সংগ্রামে আসল ভুক্তভোগী কারা? এই চরম বেকারত্ব আর মূল্যস্ফীতির মাঝে সবচেয়ে বেশি পিষ্ট হচ্ছে ওই ক্ষমতাহীন হকাররাই। ফুটপাতে বসার একটুখানি অধিকার পেতে অনেককেই প্রতি মাসে লাইনম্যানদের হাতে তুলে দিতে হয় প্রায় ৪,০০০ টাকার মতো অবৈধ চাঁদা। পুঁজিহীন এই মানুষদের জন্য এটা একটা ভয়াবহ শোষণ। চাঁদা না দিলে ব্যবসা করার কোনো সুযোগই তাদের নেই। মিরপুরের একজন হকারের একটা কথা এখানে না বললেই নয়। তিনি বলছিলেন, উচ্ছেদের কারণে ৭ দিন দোকান বসাতে পারেনি, কিন্তু ওই দিনগুলোর চাঁদা ঠিকই দিতে হয়েছে। এই একটা কথাই বুঝিয়ে দেয় শহরের দরিদ্র মানুষেরা কতটা অসহায়। একদিকে প্রশাসন উচ্ছেদ করছে, অন্যদিকে সেই উচ্ছেদ হওয়া দিনগুলোর জন্য চাঁদা গুনতে হচ্ছে সিন্ডিকেটকে। রাস্তায় যখন একটা দোকান ভাঙা পড়ে, তখন শুধু একটা ব্যবসাই নষ্ট হয় না, এই অনানুষ্ঠানিক অর্থনীতির ওপর সারা দেশে অন্তত ১ কোটি মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। হঠাৎ করে কোনো বিকল্প না ভেবে উচ্ছেদ চালালে সেটা লাখ লাখ পরিবারকে পথে বসিয়ে দিতে পারে। তাহলে কি এই সমস্যার কোনো সমাধান নেই, নাকি নতুন কোনো মাস্টার প্ল্যান আসছে? সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চ পর্যায়ের এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে বিকল্প কর্মসংস্থান ছাড়া হকারদের হঠাৎ করে উচ্ছেদ করা যাবে না। মূলত জনশৃঙ্খলা আর মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্যই এই নির্দেশনা। আর এই নির্দেশনার আলোকেই তৈরি হয়েছে হকার পুনর্বাসন নীতিমালা ২০২৬। এই নীতিমালায় হকারদের জন্য বাধ্যতামূলক স্মার্ট কার্ড রেজিস্ট্রেশন, ৮টি নাইট মার্কেট এবং সাপ্তাহিক ছুটির দিনে হলিডে মার্কেট বসানোর প্রস্তাব করা হয়েছে। একই সাথে ফুটপাতে দোকান বসালেও পথচারীদের জন্য ৫ থেকে ৬ ফুট হাঁটার জায়গা খালি রাখাটা বাধ্যতামূলক করা হচ্ছে। একটু মিলিয়ে দেখুন, এখন চলছে অবৈধ চাঁদাবাজি, হঠাৎ পুলিশি অভিযান আর অবরুদ্ধ ফুটপাত। আর প্রস্তাবিত ব্যবস্থায় থাকবে নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় রাজস্ব, নির্দিষ্ট ব্যবসার সময় এবং হাঁটার জন্য পরিষ্কার রাস্তা। ব্যাংককের মতো শহরগুলো কিন্তু এভাবেই স্ট্রিট মার্কেটকে দারুণভাবে কাজে লাগিয়েছে। সবচেয়ে মজার বিষয়টা ঘটবে রাজস্ব খাতে। হকারদের কাছ থেকে যে টাকাটা এখন রাজনৈতিক সিন্ডিকেট আর দুর্নীতিবাজ কর্মকর্তাদের পকেটে যাচ্ছে, এই খাতটিকে নিয়মের মধ্যে আনলে সেই বিপুল পরিমাণ টাকা সরাসরি সিটি কর্পোরেশন আর রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
চাঁদাবাজদের পকেটে টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব। কিন্তু এখানে চলে আসে আমাদের মূল পয়েন্টটা, আস্থার সংকট। নীতিমালা কাগজে কলমে যতই সুন্দর হোক, বাস্তবে সেটা কতটা কাজ করবে? সম্প্রতি সংসদে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা আইন পাশ হয়েছে। প্রতিবাদীদের আইনি সুরক্ষা হয়তো নিশ্চিত হয়েছে, কিন্তু যে উন্নত জীবনের আশায় তারা লড়েছিলেন, ঢাকার ভৌত আর অর্থনৈতিক সেই রূঢ় বাস্তবতা এখনও আগের মতোই রয়ে গেছে। তাই খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, ফুটপাতের আসল নিয়ন্ত্রক আসলে কে? নতুন সরকারি নীতিমালা কি আসলেই ওই শক্তিশালী রাজনৈতিক সিন্ডিকেটগুলোকে ভাঙতে পারবে? নাকি অতীতের মতোই আইন শুধু কাগজেই থাকবে আর রাজপথ চলবে সেই অদৃশ্য হাতের ইশারায়? এই প্রশ্নটা আজ প্রতিটি নগরবাসীর। ঢাকায় বসবাস করা কি দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে? একটা নতুন বাংলাদেশের জন্য যে ত্যাগ স্বীকার করা হলো, সেটা কি আমাদের এই শ্বাসরুদ্ধকর প্রতিদিনের জীবনে কোনো স্বস্তি আনবে, নাকি সব প্রতিশ্রুতি জ্যামের ধোঁয়ায় মিলিয়ে যাবে? সত্যি বলতে কি, ঢাকা আজ শুধু একটা ফুটপাত বা ট্রাফিক সংকটের মুখোমুখি নয়, এটি মোকাবেলা করছে গভীর এক আস্থার সংকট, আশা এবং প্রত্যাশার সংকট। এই লুকানো বাস্তবতায় সাধারণ মানুষের মনে আজ এক তীব্র হতাশা আর বঞ্চনার অনুভূতি কাজ করছে। এই শহরের ভেতরের গল্পগুলো সবার জানা প্রয়োজন। বাংলাদেশ, দেশের রাজনীতি, জনদুর্ভোগ আর এমন সব লুকানো বাস্তবতা নিয়ে আরও গভীর ডকুমেন্টারি স্টাইলে বিশ্লেষণ দেখতে ট্রেন্ড বাংলা সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিশ্লেষণ।